আমরা সবাই হাসি খুশি তো? আমাদের পড়াশোনার জন্য সবার আগে হাসি খুশি থাকতে হবে। তুই হাসি খুশি মনে যে পড়াটা পড়বি বেশি তাড়াতাড়ি তোর হৃদয়ে ঢুকবে এবং মনে থাকবে। আর গোমড়া গোমড়া রাগ করে পড়াশোনা হয় না। অ্যান এপ্রিল ডে, একটা সুন্দর বসন্তকাল কত দারুণ হয় সেটা আজকে আমরা সুন্দর করে বুঝবো। আর এই যে তোমাদের টেক্সটটা আমি আজকে বোঝাবো তোমাদের ক্লাস 8 এর কত নম্বর লেসন? 3 নম্বর লেসন। এই মানে কবিতাটা তোমরা যদি সহায়িকা দেখে শুধু পড়ো বুঝবে না কিছু। আর যদি আমার এই পুরোটা ভালো করে বুঝে নাও তারপর বাড়িতে গিয়ে তোমাকে সহায়িকা দেখতে হবে না। আর যদি চাও সহায়িকা দেখেও পড়তে পারো, কিন্তু তখন তুমি বুঝবে ভালো মতো। পুরো ক্লাসটা সবাই মন দিয়ে করবে। আমি যা যা বলছি প্রত্যেকটা লাইনের অর্থ বলবো, প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ বলবো এবং ভেতরে কি জিনিস আছে সমস্তটা বলবো। এখানে বলছে অ্যান এপ্রিল ডে, মানে একটা এপ্রিলের একটা দিন। এপ্রিল ডে এর কথা কেন বলা হলো? কারণ আমরা এখন শীতকাল, তাই না? শীতের বিশাল ঠান্ডা। তো এই সময় কেমন একটা শীতকালটা সত্যি খুব কষ্টের, কিন্তু খুবই কষ্টের। সকালে আমরা উঠছি কি কষ্ট লাগছে, মানে সারাদিন কাজকর্ম করছি ঠিকই, কিন্তু একটা কষ্টের মধ্যে কিন্তু রয়েছি। এই শীতটা গিয়ে যখন কি আসে, বসন্ত আসে, মানে মার্চ এপ্রিল, দারুণ একটা সময়। ঠিক আছে, তো এই সময়টাকেই বলা হয় বসন্ত। মানে মার্চ মাস শেষ হচ্ছে, এপ্রিলের শুরু, এবং এপ্রিলের শেষ এবং তারপরের মাস আবার খুব গরম পড়ে যায়। আমি বলছি মার্চ টু এপ্রিল, এই টাইমটা দারুণ একটা টাইম। এই সময়টা সমস্ত কিছু চারিদিকে সব জেগে ওঠে। এই যে সকালবেলা কুয়াশা, রোদ ফোদ নেই, কিচ্ছু নেই, ওই সময় রোদ দেখতে, রোদ ঝলমলে আকাশ এবং বৃষ্টিও দেখা যায় না, দারুণ একটা ওয়েদার। তারপর আস্তে আস্তে মানে ঠান্ডা টু গরমের দিকে এগোচ্ছে, তার মানে গরমটা তখনও পড়ছে না, ওই ওয়েদারটা দারুণ। তারপর যখন প্রচন্ড গরম পড়ে তখন তো আমাদের কষ্ট হয়। এপ্রিলের একটা দিন, বসন্তকালের দারুণ একটা দিন নিয়ে কবি এখানে আমাদের এই কবিতাটা সুন্দর করে লিখেছে এবং তার নিজস্ব কল্পনা, অনুভূতি, ফিলিংস তিনি এখানে শেয়ার করেছে। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো, ইনি হচ্ছেন আমাদের পোয়েট। ঠিক আছে, আচ্ছা পোয়েট সম্বন্ধে জেনে নিই। 1807-এ তার জন্ম, 1882-তে তার কি মৃত্যু। তিনি একজন ফেমাস আমেরিকান পোয়েট ছিলেন। ঠিক আছে, আর তিনি কি বলছে, তিনি ওয়েল নোন, দেখো লংফেলো ইজ ওয়েল নোন ফর হিজ লিরিক পোয়েম। লিরিক পোয়েমের জন্য তিনি খুব বিখ্যাত ছিলেন। মানে মিউজিক্যাল বিষয়টা তিনি কিন্তু তার কবিতার মধ্যে রাখতেন। মিউজিক্যালিটির জন্য তিনি খুব বিখ্যাত ছিলেন। এই মিউজিক্যালিটি মানেটা কি, কি জিনিস, সেটা উনি এই কবিতার মধ্যেই দিয়েছে। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কবিতার লাইন বাই লাইন উনি একটা ছন্দ মেলানোর চেষ্টা করেছে। এগুলো হচ্ছে তার কিছু লেখা, এই যে ভয়েসেস অফ দ্য নাইট, তার সালও দেওয়া রয়েছে, ব্যালাডস এন্ড আদার পোয়েমস, আরো কিছু বিভিন্ন জিনিস তিনি লিখেছেন। দ্য প্রেজেন্ট টেক্সট, এই যে টেক্সটটা আমরা পড়বো এটা কিন্তু তার এই কি বলছে এখানে দেখো, পার্ট অফ লংফেলোস পোয়েম অফ দ্য সেম নেম। মানে তিনি অ্যান এপ্রিল ডে নাম দিয়ে একটা বড় একটা জিনিস লিখেছিলেন। ঠিক আছে, বড় একটা পোয়েম লিখেছিল, সেই পোয়েমেরই ছোট্ট একটা পার্ট তোমাদের টেক্সটে রয়েছে। পুরো বড়টা দিলে তো হবে না, তাহলে তোমরা বুঝতে পারবে না। তার একটা ছোট্ট খণ্ড তিনি দিয়েছে, মানে যে বড় যে পোয়েমটা ছিল সেটারও নাম অ্যান এপ্রিল ডেই ছিল। আচ্ছা ছন্দ মিলিয়েছে মানে দেখো এখানে কি আছে, ব্রিংস দেখতে পেয়েছি। আচ্ছা একটা লাইন পরে গিয়ে দেখো স্প্রিংস, এখানে আছে এগেইন, একটা লাইন পরে কি আছে, প্লেইন। ঠিক আছে, লাস্টে এই যে ছন্দটা উনি মেলানোর চেষ্টা করছে, এটাকেই বলে ওই মিউজিক্যাল, যেটা আমি বললাম। আচ্ছা এবার আমরা তো বাংলায় পড়ি, আতা গাছে তোতা পাখি ডালাম গেছে মৌ, সব ছন্দে মিলে যায়। ইংলিশ তো আমরা এরকম ছন্দবদ্ধ করতে পারি না, আমাদের ছন্দ কিছু দরকার নেই। আমরা সুন্দর করে পড়ে তার অর্থটা বুঝবো, প্রত্যেকটা ওয়ার্ড লাইন যেন আমরা সুন্দরভাবে বুঝতে পারি। হোয়েন দ্য ওয়ার্ম সান দ্যাট ব্রিংস সিড টাইম অ্যান্ড হারভেস্ট হ্যাজ রিটার্নড এগেইন। কি বলা হচ্ছে, হোয়েন যখন, দ্য ওয়ার্ম সান মানে উষ্ণ সূর্য বা সূর্যালোক আর কি, দ্যাট ব্রিংস, ব্রিংস মানে কি আনা, নিয়ে আসাকে বলে আনা, আর ওয়ার্ম মানে কি উষ্ণ। তাহলে উষ্ণ সূর্যের আলো নিয়ে আসে, কি নিয়ে আসে, সিড টাইম। এই যে সিড টাইম মানে হচ্ছে বীজ বপনের সময়, জমিতে আবার বীজ পোতা হবে, গাছ লাগানো হবে। ঠিক আছে, অ্যান্ড হারভেস্ট, এবং চাষবাস আবার শুরু হবে। এই যে প্রচন্ড শীতে চাষবাস কিন্তু কিছু দিনের জন্য সব স্টপ রয়েছে, ঠিকঠাক ফসল মানে দেখা গেল কিছু ফসল শীতের জন্য সেগুলো মোটামুটি হচ্ছে, বাকি ফসল সব স্টপ। এই যে প্রচন্ড ঠান্ডাটা যাবে, সূর্যের আলোটা আসবে, বসন্ত ঋতুটা আসবে, আবার কৃষকরা মাঠে গিয়ে সুন্দর করে ফসল ফলানোর মানে বীজ বপনের সময়, ফসল ফলানোর সময়টা আবার আমাদের জীবনে আসছে।
তো এটা কে নিয়ে আসছে? সূর্যের আলো। কিসের সূর্যের আলো? বসন্তের সূর্যের আলো এই জিনিসটাকে নিয়ে আসছে। এটাই আমরা পাচ্ছি প্রথম দুটো লাইনে। বুঝেছি সবাই? তারপর দেখো, এটা টি আছে, মানে এখানে আমরা এটাকে করব ইট ওয়াজ। ঠিক আছে, ইট ইট ওয়াজ নয়, ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড হোয়ার স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন। কি বলা হচ্ছে? দেখো, ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড, মানে বলা হচ্ছে যে সুইট মানে কি আমরা জানি মিষ্টি, আর ভিজিট মানে কি দেখা, দেখা করা বা ঘোরা। স্টিল মানে আমি বলে দিয়েছি শান্ত, এই ওয়ার্ডগুলোর মানে বাংলা লেখা আছে, তোমরা বই সবাই লিখে নিয়েছো। স্টিল উড, উড মানে কি কে বলতে পারবে? আচ্ছা, এখানে কাঠ নয়, এখানে বনভূমি হিসেবে জিনিসটাকে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, হোয়ার যেখানে স্প্রিংস, এই দেখো এই স্প্রিংস মানে কিন্তু বসন্ত ঋতু নয়, এই স্প্রিংস মানে হচ্ছে ফুল ফোটা, লাস্টে এস আছে বলে। আচ্ছা, দ্য ফার্স্ট ফ্লাওয়ার প্রথম ফুল অফ দ্য প্লেন, প্লেন মানে সমভূমি, সমভূমিতে প্রথম ফুল ফুটছে। তাহলে এই যে সময়টা আসছে বসন্তের এই সময়টা, এই সময়টায় বনভূমিতে যেতে খুব দারুণ লাগে। এই যে প্রথম লাইনটায় তাই বলা হচ্ছে যে ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড, এই যে শান্ত বনভূমিতে ভিজিট করার জন্য এটা হচ্ছে পারফেক্ট টাইম, দারুণ একটা সময়। হোয়ার যেখানে স্প্রিংস, যেখানে ফুল ফোটে, তাই তো। দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, সমভূমির প্রথম ফুলটা যেখানে ফোটে, মানে আমাদের সমতল ভূমিতেই তো আমরা রয়েছি, সমতল ভূমির বাড়িতে বা বাগানে যে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলোর আগেও কিন্তু ফুল সবার আগে বনভূমিতে ফোটে, কারণ বনভূমিতে ভ্যারাইটিস ফুল থাকে, ফুল গাছ থাকে। ঠিক আছে, ওইখানটা যেমন বন্য গাছপালা, ওইখানেই কিন্তু প্রথম ফুলগুলো উঠবে, তারপর আস্তে আস্তে আমাদের সমতল ভূমি আশেপাশে আমরা সব দেখতে পারবো। তাহলে এইরকম সময় এই শান্ত বনভূমিতে এই ফুল ফোটা দেখতে দারুণ লাগে, এবং সমভূমির প্রথম ফুলটা কিন্তু এই বনভূমিতেই ফোটে, যেটা দেখতে ওই সময় যেতে দারুণ লাগে। আই লাভ দ্য সিজন ওয়েল, আমি এই সিজনটাকে ভীষণ ভালোবাসি। সিজন মানে কি ঋতু, তাই তো, বা এই সময়টাকে বলা হচ্ছে ওয়েল মানে ভালো, আর লাভ মানে ভালোবাসা। তাহলে আমি ভালোবাসি এই সময়টাকে খুব, আমার দারুণ লাগে এই সময়টা। আমার কেন, মানে সবারই ভালো লাগে বসন্তের সময়টা। হোয়েন যখন ফরেস্ট গ্ল্যাডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস, যখন জঙ্গলের ঘাসে ঢাকা জমিগুলো আর টিমিং মানে অসংখ্য, মানে অনেক বেশি পরিমাণে ব্রাইট ফর্ম উজ্জ্বল ভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, মানে বসন্তের ঋতুটাকে কিন্তু এখানে বর্ণনা করা হচ্ছে। আমরা এইটুকু বুঝবো যে ওই সময় ঘাসে ঢাকা চারিদিকে জমিগুলোকে কেমন লাগে, খুব দারুণ লাগে। তারপর কি বলা আছে দেখো, নট ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল দ্য কামিং অন অফ স্টর্মস। ডার্ক মানে জানি অন্ধকার, তাই তো, আর মেনি ফোল্ডেড ক্লাউডস, ফোল্ডেড মানে কি ভাঁজ পড়া, আর ক্লাউডস মানে মেঘ, তাই তো, আর ফোরটেল মানে পূর্বাভাস, মানে ফোরটেল মানে ভবিষ্যৎবাণী বলে, তো এটাকে পূর্বাভাস বলবো যেহেতু এখানে ঋতুর পূর্বাভাস বলা হচ্ছে। তো ফোরটেল মানে হচ্ছে পূর্বাভাস, দ্য কামিং অন অফ স্টর্ম, স্টর্ম মানে কি ঝড়, মানে কোন রকম অন্ধকার কালো মানে ভাঁজ পড়া মেঘগুলো নেই। আছে বসন্তে কি আমরা দেখতে পাই কালো ভাঁজ পড়া ঘন মেঘ? ওই মেঘগুলো থাকে না, ফোরটেল মানে পূর্বাভাস দেওয়ার জন্য, ওই মেঘগুলোই তো আমাদের পূর্বাভাস দেয় এই বৃষ্টি নামতে চলেছে, দেখবো এই আকাশে মেঘ করে যে বৃষ্টি নামতে পারে, আমরা পূর্বাভাস করছি, তাই না, মেঘ দেখে। ওই সময় তো এরকম কালো ভাঁজ পড়া মেঘ তো থাকে না আকাশে, যারা আর কি পূর্বাভাস দেয়, সেই রকম মেঘ নেই। দ্য কামিং অন অফ স্টর্ম, যারা ওই ঝড়ের পূর্বাভাস দেবে সেই রকম মেঘ ওই সময় দেখা যায় না। ফ্রম দ্য আর্থ লুজেন্ড মোল্ড দ্য স্যাপলিং ড্রজ ইটস সাস্টেনেন্স অ্যান্ড থ্রাইভস। কি বলা হচ্ছে দুটো লাইন দেখো, বলছে ফ্রম দ্য আর্থ লুজেন্ড মোল্ড, মোল্ড মানে হচ্ছে উর্বর মাটি, আর আর্থ মানে পৃথিবী, এখানে পৃথিবীর আলগা উর্বর মাটির কথা বলা হচ্ছে যে ওই সময় পৃথিবীর আলগা উর্বর মাটিতে দ্য স্যাপলিং চারা গাছগুলো ড্রজ ইটস সাস্টেনেন্স, সাস্টেনেন্স মানে রসদ, রসদ মানে তার যেটা প্রয়োজন, চারা গাছের খাবার কি মাটির তলায় জল, মিনারেল, বিভিন্ন জিনিস তার প্রয়োজন হয়, সেই রসদগুলো কিন্তু তারা ওই সময় টানা শুরু করে। অ্যান্ড থ্রাইভস, এবং তারা সমৃদ্ধ হয়, তাদেরকে দেখতে এবার দারুণ লাগে, তাদের পাতাগুলো নুইয়ে ছিল এবার মানে ফুলে ফেপে উঠেছে, বসন্তের সময় এটা দেখা যায়। তাহলে দুটো লাইন আমরা এটাই পেলাম যে
এই যে বসন্তের এই সময়টাতে আমাদের পৃথিবীর আলগা উর্বর মাটিতে চারা গাছগুলো তাদের রসদ টেনে নিচ্ছে মাটির তলার থেকে এবং থ্রাইভস, এবং তারা সমৃদ্ধ হচ্ছে, ফুলে ফেঁপে উঠছে, গাছপালা দারুণ হয়ে যাচ্ছে। শীতে তারা সব জুবুতুবু হয়ে নুইয়ে পড়েছিল, এবার তাদের পাতা হচ্ছে, ফুল হচ্ছে, দারুণ ভাবে তারা ফুলে ফেঁপে উঠছে। এটাই প্রথম দুটো লাইনে। দো স্ট্রাইকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড, দ্য ড্রুপিং ট্রি রিভাইভস। দো যদিও, স্ট্রাইকেন, স্ট্রাইকেন মানে একটা খারাপ অনুভূতিকে বলে স্ট্রাইকেন। হ্যাঁ, আমরা ওয়ার্ড মিনিং শুধু মুখস্থ করে বসে থাকবো না, আমরা লাইনের মধ্যে ওয়ার্ড মিনিংটা বোঝার চেষ্টা করব, তাহলে সেটা বেশি মাথায় থাকবে। স্ট্রাইকেন মানে খারাপ অনুভূতি, টু দ্য হার্ট হৃদয়ে, উইথ উইন্টার্স কোল্ড শীতের ঠান্ডায়। মানে কি বলতে চাইছে, এই যে শীতের প্রচন্ড ঠান্ডা পড়েছিল, এটাতে তাদের ভেতরে একটা খারাপ অনুভূতি ছিল। অনুভূতি ছিল না, আমাদের মধ্যে তো একটা খারাপ অনুভূতি রয়েছে। আমরা সকালে চাইছি মাঠে যাব, কিন্তু পারছি না, তাহলে আমাদের ঘুম ভেঙে যাচ্ছে, ভাবছি উঠবো, কিন্তু লেপের তলা থেকে বেরোতে পারছি না, কষ্ট ফিল হচ্ছে। তাহলে আমাদের হৃদয়ে একটা খারাপ অনুভূতি। তো গাছগুলোরও তো তাই, গাছগুলোকে তার জামা কাপড় আমরা পরাতে পারছি না, ওদের হৃদয়ে একটা খারাপ অনুভূতি ফিল হচ্ছে। তো যে মানে প্রচন্ড ঠান্ডা ওদের হৃদয়ে একটা খারাপ অনুভূতি এনে দিয়েছিল, কিন্তু এখন বসন্ত চলে এসছে। তো দ্য ড্রুপিং ট্রি রিভাইস, এই ড্রুপিং মানে নুইয়ে পড়া, তাহলে ওই খারাপ অনুভূতিতে গাছগুলো তো নুইয়ে পড়েছিল, তাই না? এবার তারা কি করছে, রিভাইভস করছে, মানে পুনর্জীবন লাভ করছে, তারা আবার জেগে উঠছে, ফুলে ফুলে ফেঁপে উঠছে, তাদের পাতা দেখা যাচ্ছে সুন্দর সবুজ, ফুল দেখা যাচ্ছে। এটাই বলা হচ্ছে। বুঝেছি এই স্ট্যান্জাটা? দ্য সফটলি ওয়ারবেলড সং comes from the pleasant woods and colored wings glance quick in the bright sun that moves along the forest opening. পুরোটা একবারে ভালো মতো বুঝতে হবে। কি বলা হচ্ছে, দ্য সফটলি ওয়ারবেলড সং, ওয়ারবেলড মানে কিচিরমিচির, আমি লিখে দিয়েছি। এই ওয়ার্ডগুলো যদি আমাদের বাকি বন্ধু বান্ধবীরা ভুলে যায়, আমরা ভুলবো না, কারণ আমরা আলাদা করে মুখস্থ করিনি, আমরা টেক্সটের ওয়ার্ডের মধ্যে লিখে লিখে মুখস্থ করেছি। ওয়ার্ড মিনিং এর ভোকাবের জ্ঞান আমাদের বাড়াতে হবে। তা সফটলি, সফটলি মানে কি সুন্দর, একটা স্মুথ ব্যাপার। ওয়ারবেলড সং কিচিরমিচির, কিচিরমিচির করা গান, তাহলে এটা কারা করে, পাখিরা। তাহলে ওই সময় পাখিদের কিচিরমিচির কিছু গান আমরা শুনতে পাই, তাই না? সুন্দর, সফটলি মানে সুন্দর বোঝাচ্ছে। কামস ফ্রম দ্য প্লেজেন্ট উডস, এই যে উডস মানে বনভূমি, প্লেজেন্ট মানে শান্ত সুন্দর, তাহলে শান্ত সুন্দর বনভূমি থেকে আসছে, কি আসছে, এই পাখিদের কিচিরমিচির গান, কিচিরমিচির করা গান, তাই তো? অ্যান্ড এবং পাখিদের তো গানের আওয়াজ আমরা পাচ্ছি, আর কি পাচ্ছি, অ্যান্ড কালার্ড উইংস, তাদের কালারফুল যে ডানা, উইংস মানে তো ডানা, গ্ল্যান্স, গ্ল্যান্স মানে এক ঝলক, গ্ল্যান্স মানে এক ঝলক দেখা, এই যে এরকম করে দেখে চলে আসা, মানে আমরা এক ঝলকে দেখছি না, পাখিগুলো তো ফটফট করে এও বেরিয়ে যাচ্ছে, আমাদের চোখে তো এক ঝলকই দেখা যাচ্ছে, তারা তো চলে যাচ্ছে, তারা স্টে করছে না আমাদের সামনে। তাই বলছে গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান, মানে ব্রাইট সূর্যালোকে তাদের এই ডানাগুলোর এক ঝলক আমরা দেখতে পাচ্ছি, রং বেরঙের ডানা, সেটা আমরা একমাত্র বনভূমিতে গেলে দেখতে পারবো। বিভিন্ন কালারের পাখি, তাদের বিভিন্ন কালারের ডানা, সেগুলো এক ঝলকে তুই দেখতে পারবি, কারণ ওরা তো ছুটছে, দৌড়াদৌড়ি করছে, গান করছে। দ্যাট, যেটা, এখানে যেটা মানে পাখিগুলোর কথা বলা হচ্ছে। দ্যাট মুভস, মুভস মানে উঠছে, এই যে পাখির ওড়াটাকে এখানে মুভ বলা হচ্ছে, তারা এদিক ওদিক মুভ করছে। মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিং, মানে এই যে ফরেস্ট বনভূমি, ওপেনিং খোলা বনভূমি, খোলা বনভূমিতে তারা এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে, এবং তাদের এই ডানার একটা ঝলক আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের কিচিরমিচির গান আমরা শুনতে পাচ্ছি, যেটা দারুণ লাগছে। এটাই রয়েছে এই স্ট্যান্জায়। এবার আমরা লাস্ট স্ট্যান্জায় এসছি, আমরা একটা দিনের জিনিসটা পড়ছি, একদম সকাল থেকে শুরু হয়েছে, এবং এবার সূর্যাস্ত সন্ধে সন্ধে হবে, সেই সময়টা দেখো। হোয়েন, যখন, দ্য ব্রাইট সানসেট ফিলস দ্য সিলভার উডস উইথ লাইট, দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইটস শ্যাডোজ ইন দ্য হলোজ অফ দ্য হিল অ্যান্ড হোয়াইট দ্য আপল্যান্ড গ্লোজ। হোয়েন, যখন, দ্য ব্রাইট সানসেট মানে ব্রাইট উজ্জ্বল, এখানে সানসেট মানে মানে সূর্যাস্ত, তাই তো, সূর্য অস্ত যাবে, তাহলে অস্তগামী সূর্যের যে আলোটা, এবার সেই আলোর কথা বলা হচ্ছে। সূর্য দুপুরবেলা মাথার উপরে ছিল, এরকম করে আলো দিচ্ছিল, এখন তো সাইডে চলে গেছে, এখন তো আলোটা ছিটছে চারিদিকে,
মানে একটা উঁচু জায়গা যদি থাকে, উঁচু জায়গার মাথায় আলোটা পড়ে চারিদিকে ছিটে যাচ্ছে। এতক্ষণ তো ওপরে ছিল, পুরো উঁচু জায়গা সব দিকেই আলো পড়ছিল। এবার একটা সাইডে চলে গেছে, ওপরটা চকচক করবে, তলাটা দেখা গেল ওপরে চকচক করছে, এদিকটা ছায়া হয়ে গেল। এইরকম সূর্যালোকটা হয়। তাই বলছে when the bright sunset fills the silver woods, এই সিলভার মানে রূপালী, উডস মানে বনভূমি, উইথ লাইট দ্য গ্রিন স্লোপ, তার মানে কি বলছে এখানে যে আমাদের এই সিলভার রূপলি বনভূমি আলোর সাথে একটা আলো পাচ্ছে অন্যরকম। দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইট শ্যাডো, আর গ্রিন মানে সবুজ আর স্লোপ মানে হচ্ছে ঢাল, থ্রো করছে ইট শ্যাডো তার ছায়া ইন দ্য হলোজ অফ দ্য হিল, মানে পাহাড়ের খাদে। যে ব্রাইট সূর্যাস্তের যে আলোটা যেটা ফিল করছে আমাদের রূপলি বনভূমিটাকে, রূপলি বনভূমিটা এবার আলোর একটা ছটা পাচ্ছে। দ্য গ্রিন স্লোপ, এবং এই স্লোপ মানে ঢাল, তাহলে সবুজ যে ঢালগুলো, উঁচু নিচু যে ঢাল থাকে না, সবুজ ঢালগুলো তো আলো পড়ছে, এবং থ্রোজ ইট শ্যাডো, আলো পড়ার পর কি হচ্ছে তার পেছন দিকটা একটা ছায়া পড়ছে, এবং এই ছায়াটা শ্যাডো মানে ছায়া ইন দ্য হলোস খাদ অফ দ্য হিল, পাহাড়ের খাদে। এবার আমি ছবিটা তোমাদের এঁকে বোঝানোর চেষ্টা করছি। ধরো এরকম একটা উঁচু বনভূমি, ঠিক আছে, এরকম একটা পাহাড়ের মতো, এখানে সূর্যের আলো রয়েছে, সূর্যের আলোটা তো এই উঁচু জায়গাটাতে পড়ছে, এখন তো সব জায়গায় পড়বে না, সূর্যটা একটা সাইডে চলে গেছে, তো এই জায়গাটা চকচক করছে, হ্যাঁ, এবং চকচক করার ফলে কি হচ্ছে, রোদটা তো এখানে পড়ছে, এবং তার ছায়াটা দেখা গেল এইদিকে একটা পাহাড় রয়েছে, পাহাড়ের এই যে খাদ, এই খাদ এলাকাটা ছায়া হয়ে যাচ্ছে। অ্যান্ড ওয়াইড মানে চওড়া, দ্য আপল্যান্ড গ্লোজ, এই যে আপল্যান্ড মানে উঁচু ভূমি, এই যে আমি একটু আগে যেটা ছবি এঁকে দেখালাম, এই যে উঁচু জায়গাটা, এই যে উঁচু জায়গাটা, এই উঁচু জায়গাটাকে বলা হচ্ছে কি আপল্যান্ড। আর গ্লো মানে গ্লো করছে, আমরা ক্রিম মেখে যেমন গ্লো করি, তো এই উঁচু জায়গাটা সূর্যের আলো পড়াতে, মানে বিকেলের সূর্যের আলো এই জায়গাটা পড়ছে, এই জায়গাটা গ্লো করছে, এবং চওড়া হয়ে গ্লো করছে, মানে যে ওয়াইড মানে চওড়া, মানে অনেকটা অংশ জুড়ে গ্লো করছে, এবং নিচের পাদদেশটা পুরো মানে অন্ধকার, মানে ছায়া ছায়া টাইপের হয়ে যাচ্ছে। বসন্তের দিনের পুরো পরিবেশ কেমন হতে পারে, বনভূমিটা কেমন লাগবে, বনভূমির মধ্যে তো বিভিন্ন জিনিস থাকে, উঁচু নিচু মাঠ থাকে, একটু পাহাড়ের মতো থাকে, সমস্তটা আর কি এখানে কবির অনুভূতির মধ্যে দিয়ে কবি এটা বর্ণনা করেছে। পুরো ক্লাসটা আমি রেকর্ড করলাম, যার বুঝতে অসুবিধা হলো গ্রুপে ক্লাসটা দিয়ে দেওয়া হবে, তোমরা বাড়িতে দেখে আরেকবার বুঝে নেবে। আমি কোন লাইনের প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলেছি, ওয়ার্ডের মানে বলার পর পুরো লাইনটার অর্থ বলার চেষ্টা করেছি, আমরা বাড়িতে দরকার হলে আরেকবার দেখে নেব। আশা করি সবাই বুঝতে পেরেছে, বুঝেছি তো? ঠিক আছে, এই কবিতাটা ঠিক এইরকম ভাবে আমাদেরকে নিতে হবে, জটিল হলেও কিন্তু সহজ হয়ে গেছে এখন আমাদের কাছে। এখন কি করতে হবে, আমাদের বাড়ি থেকে একবার পড়তে হবে নিজেরা, কারণ এতক্ষণ তো স্যার পড়ালো, স্যারের ভয়েসে আমরা পড়লাম, এবার আমরা নিজেদের পার্সোনাল ভয়েসে একবার পড়বো, তাহলেই সমস্যা মিটে যাবে।